ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে ডয়েচে ভেলে বাংলার লাইভ আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে জার্মানির বন স্টুডিওতে আছি আমি জুবায়ের আহমেদ। আমার সঙ্গে আছেন ডয়েচে ভেলে বাংলার প্রধান সঞ্জীব বর্মন। আপনাকে স্বাগত। ধন্যবাদ। এছাড়া ভারতের মেদিনীপুর ও কোচবিহার জেলা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী গৌতম হোট ও সমন্তক ঘোষ। দর্শক, আপনারা জানেন যে আজ পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রথম দফার যে ভোট সেটি হয়ে গেছে এরই মধ্যে। তো আমি কিছু তথ্য দিয়ে শুরু করতে চাই। আসলে সেটি হচ্ছে, প্রথমে যে তথ্যটি দিতে চাই সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যে ভোটার যে সংখ্যা, সেই ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় ৭ কোটি। এই পশ্চিমবঙ্গ নির্বাচনে এটি যেহেতু এই ভোটারের সংখ্যা নিয়ে যে নিবন্ধিত যে ভোটার এবং যেই মোট ভোটারের যে সংখ্যা সেটি নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে, কারণ কিছু ভোটারের সংখ্যা নিয়ে কিছু সেগুলো এখনও নিশ্চিত নয়, সেগুলি নির্বাচন কমিশন শিগগিরই বলবেন। এছাড়া হচ্ছে এর মধ্যে প্রায় পুরুষ ভোটার, যেটি মোট যে ভোটারের যে সংখ্যা যেটি বলা হচ্ছে সেখানে প্রায় ৩.৫ কোটি এবং নারী ভোটার প্রায় সেটিও প্রায় ৩.৫ কোটি, ৩,৪৪,০০,০০০ যেটি বলা হচ্ছে সেটি যেটি বলছিলাম যে কম বেশি হতে পারে সামনে যে প্রশ্নগুলো আসছে সেগুলো যখন মীমাংসা হবে। এছাড়া হচ্ছে এই পশ্চিমবঙ্গের যে বিধানসভা সেখানে আসন আছে মোট ২৯৪টি এবং সেখানে সরকার গঠনের জন্য দরকার ১৪৮টি আসনে জয়। তো সেটি দেখার বিষয়ে যে এই দফা এবং পরবর্তীতে বুধবার যে দ্বিতীয় দফা যে ভোট হবে সেই মোট ভোটে আসলে কারা এগিয়ে থাকেন, কারা সরকার গঠন করেন। আমি একটু এই ভোট কেমন হলো আজ সেটি একটু জানার জন্য আমি একটু যেতে চাই আমাদের সহকর্মীদের কাছে। আমি প্রথমে যেতে চাই আমার সহকর্মী গৌতম হোট। তিনি আছেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় এবং তিনি সেখানে সারাদিন ভোটটা কেমন হলো সেটি কাভার করেছেন। গৌতম, আপনার কাছে আমি যেটি প্রথমে জানতে চাই সেটি হচ্ছে যে আপনি আসলে ভোটের চিত্র কেমন দেখেছেন সারাদিন এবং মানে কোনো সহিংসতা কিংবা মানুষের মধ্যে উত্তেজনা বা উদ্দীপনা কেমন আসলে এই ভোট নিয়েছিল? জয়ের প্রথমেই যেটা বলেনি, পশ্চিমবঙ্গে এবার রেকর্ড পরিমাণ ভোট পড়েছে, ৯২.০৭%। স্বাধীনতার পর থেকে কোনোদিন পশ্চিমবঙ্গে এত ভোট পড়েনি। কিরম ভাবে আমরা এটা বুঝলাম, যখন ভোট শুরু হওয়ারও ৮ ঘন্টা ভোট শুরু হয়েছে সকাল ৭টা থেকে। ৬:৩০ থেকে আমরা দেখেছি প্রত্যেকটা বুথে লম্বা লাইন পড়ে গেছে। আর ছিল প্রচন্ড গরম। সাধারণত কি হয়, দুপুরের দিকে যখন সূর্যটা ওপরে ওঠে, গরমটা আরো বেশি থাকে, তখন ভোটের লাইনটা কমে যায়। এদিন কিন্তু সেটাও হয়নি। দুপুরে ১টা, ২টো, ৩টে, অন্তত ২৫ থেকে ৩০ জন দাঁড়িয়ে আছেন লাইন দিয়ে। এমনকি যখন শেষ হচ্ছে তখনও তারা লাইন দিয়ে ভোট দিয়েছেন। সুতরাং এই যে গোটা দিন, পুরো দিনে এই ভোট দেওয়ার উৎসাহ, মানুষের যে ভোট এত বিপুল পরিমাণে দিতে পেরেছেন, তার জন্য দায়ী কিন্তু যে সহিংসতাহীন, প্রায় কার্যত সহিংসতাহীন, কিছু জায়গায় সামান্য ঘটনা ঘটেছে, জি। সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ প্রচুর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছিল বুথের মধ্যে, পুরোই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছিল। কোথাও কোনো ঝামেলা হয়নি, ঝগড়া হয়নি, সংঘাত হয়নি, বোমাবাজি হয়নি, গুলি চলেনি, যেটা পশ্চিমবঙ্গের ভোটের এতদিনে ট্রেডমার্ক ছিল, সেটা কোনো কিছুই হয়নি। সেই জন্যই আজকের ভোটটা সত্যি সত্যি ব্যতিক্রমী ভোট পশ্চিমবঙ্গের পক্ষে। ধন্যবাদ। আমি একই সঙ্গে একটু কোচবিহার জেলায়ও যেতে চাই, সেখানে সমন্তক ঘোষ আছেন। সমন্তক, আপনিও কি তেমনই দেখেছেন? মানুষের মধ্যে উদ্দীপনা কি খুব বেশি ছিল? এবং একই সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলো, যেগুলো বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলো, সেখানে ভোটের কেমন হার পড়েছে বা কি বলছে নির্বাচন কমিশন? জুবায়ের, কোচবিহার সত্যি তুমি ঠিকই বলেছো যে একেবারে বাংলাদেশ লাগোয়া একটি রাজ্য এবং বাংলাদেশ লাগোয়া যেই অঞ্চলগুলো সেখানেও আমরা গিয়েছিলাম। কোচবিহারে মোট 9টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে 7টি বিধানসভা আসন আমরা আজকে ঘুরেছি। এবং গৌতম দা যেই কথাটা বলছিল, কোচবিহারের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। মানুষ সকাল 6:30 থেকে আমরা দেখেছি যে লাইন দিতে শুরু করেছেন। সারা দুপুর বিকেল পর্যন্ত আমরা দেখেছি প্রত্যেকটা ভোট কেন্দ্রে বিপুল লাইন এবং উৎসাহের সঙ্গে মানুষ ভোট দিচ্ছেন। একটা জিনিস এখানে আমার বলার, সেটা হলো যে
এইবারে যেহেতু এসআইআর হয়েছে এবং এসআইআর এর ফলে এখনো পর্যন্ত প্রায় 91 লাখ মানুষের নাম কাটা গেছে, যার মধ্যে অনেকেই আবার ট্রাইব্যুনালে গেছেন। 19টা ট্রাইব্যুনাল চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেখানে যাদের নাম ডিলিট হয়েছে তারা আবার নতুন করে অ্যাপিল করেছেন। ফলে প্রচুর মানুষ যারা সাধারণত অনেক সময় ভোট দেন না, যারা রাজ্যের বাইরে থাকেন, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন, আমি গতকালকে থেকে দেখছি যে কাতারে কাতারে মানুষ বাসে করে, ট্রেনে করে তারা ঢুকেছেন এবং তারা কিন্তু সকাল থেকে লাইন দিয়ে ভোট দিয়েছেন। ফলে এই যে বিপুল পরিমাণ ভোট হয়েছে এবার, তার একটা বড় কারণ হচ্ছে যে এই নাম কাটা যাওয়ার আশঙ্কা থেকে কিন্তু মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন এবং ভোট দিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা করব, কিন্তু তার আগে আমি একটু সঞ্জীব বর্মন আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গের নির্বাচনে যে বিধানসভা নির্বাচন বা ভারতের যে নির্বাচনের যে পদ্ধতি, সেটি কি একটু আমাদের দর্শকদের জন্য আরেকটু একটু ছোট করে একটু বলবেন কিনা, যে কিভাবে হয় সেটি, এবং তারপরে এই যে ভোট কিভাবে দেখছেন আসলে? আপনিও তো এখান থেকে বন থেকে আজকে সারাদিন দেখছিলেন যে কেমন ভোট হচ্ছে, তো আপনার আসলে পর্যবেক্ষণ কি? ঠিক, ধন্যবাদ। যে বিষয়টা আর কি, যারা পশ্চিমবঙ্গে থাকেন না, বাংলাদেশে বা অন্যান্য জায়গায় থাকেন, তাদের কাছে ব্যাপারটা স্পষ্ট হওয়া দরকার। জার্মানির মতো ভারতের একটা ফেডারেল কাঠামো আছে, অর্থাৎ একটা কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের সরকার, এবং জানি যে 5 বছর পর পর কেন্দ্রীয় সরকার নির্বাচনের জন্য যে ভোটটা হয় সেটা লোকসভা নির্বাচন। আর পশ্চিমবঙ্গে যে বিধানসভা আছে, যেখান থেকে পশ্চিমবঙ্গ শাসন করা হয়, রাজ্য এবং কেন্দ্রের সম্পর্ক, যে যার যে এখতিয়ার আছে, সেটার জন্য দরকার এই বিধানসভা নির্বাচন। এবং এই নির্বাচনে যেটা হচ্ছে যে যে বিধায়করা আসবেন, যারা নির্বাচিত প্রতিনিধি, তারা বিধানসভায় এসে তারা নতুন সরকার গঠন করবেন, এবং যাদের বেশি আসন আছে সেই দলই, বা যাদের বেশি আসন সেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নতুন সরকার গঠিত হবে। হয় তৃণমূল কংগ্রেস যারা এখন ক্ষমতা আছেন তারা ফিরবেন, বা অন্য কোনো দলকে আসতে হবে সেখানে। এইভাবে মোটামুটি চলে নির্বাচনটা। তো এবারে নির্বাচন সম্পর্কে তো আমরা আমাদের কভারেজে দেখতে পাচ্ছি যে কেন বিশেষত্ব সব কিছু পুরো বিষয়টা রয়েছে। এবং এক্ষেত্রে এবারে যে মেরুকরণ যেটা, সেটা আরও যেন চরম, আরও যেন স্পষ্ট, এবং অনেকগুলো বিতর্কিত বিষয়, মানে নির্বাচন মানেই বিতর্ক আমরা জানি, কিন্তু এবারে বিতর্কগুলোর যে মানে চরিত্রগুলো একদম আলাদা। সেই চরিত্রের মধ্যে যেমন রাজনৈতিক দলগুলো আছে, তেমনি ভারতের যে কেন্দ্রীয় যে শক্তিশালী যে সংস্থাগুলো, যেমন নির্বাচন কমিশন বা ইডি, যাদের কাজ হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর, যারা আর কি বিভিন্ন রকম দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন, সেখানে পশ্চিমবঙ্গের শাসক দল এবং দিল্লির যে শাসক দল, এই দুইয়ের মধ্যে প্রচণ্ড অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে। তার ফলে যে মেরুকরণ, যে সাধারণ মানুষের সামনে যে অবস্থাটা, মানে অ্যান্টি ইনকামবেন্সি, যে এতবার পশ্চিমবঙ্গের শাসনে মানে শাসকের অবস্থায় থাকার পর তৃণমূলের বিরুদ্ধে একটা যেটা ক্ষোভ রয়েছে, অন্যদিকে আবার কেন্দ্রীয় সরকার নানাভাবে এই নির্বাচনটা অন্যায়ভাবে প্রভাবিত করতে চাইছে, সেটার বিরুদ্ধেও একটা ক্ষোভ রয়েছে। এই দুটো যে সংঘাত, দুই যে স্রোতের মধ্যে সংঘাত, তার ফলে কি হবে, এবং বিশেষ করে এত মানুষ যে আজকে ভোট দিলেন, বা আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় পর্যায়ে তো ভোট পড়বে, তো সেটার সুফল কি পাবেন, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। সমন্তকও বলছিলেন, আমি আরেকবার একটু সমন্তকের কাছে যেতে চাই। এই যে যে নির্বাচন কমিশন হিসেবে যে ভোটার এবং নিবন্ধিত যে ভোটারের সংখ্যায় যে পার্থক্য, এবং একই সঙ্গে যে 90 লাখ ভোটারের যে বিষয়টি আপনি বলছিলেন, যে মানে এটি একটি বড় কারণ যে মানুষ আসলে ভোট দিতে গিয়েছে, মানে অনেক সংখ্যায় গিয়েছে, এবং পরিযায়ী শ্রমিক অনেকে গিয়েছে। কিন্তু একটু যদি আমাকে ব্যাকগ্রাউন্ডটা বলেন, যে এই 90 লাখ ভোটারের যে সংখ্যাটা এসআইআর নিয়ে, ধোঁয়াশাটা আসলে কোন জায়গায়? সমন্তক। জুবাইর, প্রত্যেকবারই যখন ভোট হয় তার আগে নির্বাচন কমিশন একটা অ্যাসেসমেন্ট করে যে 5 বছরের মধ্যে কত মানুষ মারা গেছেন বা কত মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন। যদি কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, তাহলে নিয়ম মতো তার সেখানে গিয়ে ভোটার কার্ড বানানোর কথা, পুরোনো ভোটার কার্ড ছেড়ে দেওয়ার কথা। এই অ্যাসেসমেন্টটা হয়। এর মধ্যে আবার একটা ইন্টেন্সিভ অ্যাসেসমেন্ট হয়, যেটা শেষ হয়েছিল 2002 সালে, এবং সেই সময়তে ডিজিটালাইজ করা হয়েছিল পুরো জিনিসটাকে, যে ভোটার লিস্ট ইত্যাদি ছিল সেগুলোকে প্রযুক্তির মাধ্যমে সেটাকে নিয়ে আসার একটা ব্যবস্থা হয়েছিল। তারপরে প্রত্যেক বছরই সেটা কম বেশি যারা মারা যান তাদের নাম কাটা দেওয়া হয়, ইত্যাদি হয়। এইবারে আবার একটা ইন্টেন্সিভ অ্যাসেসমেন্ট হয়েছে। সেই ইন্টেন্সিভ অ্যাসেসমেন্টে আমরা কয়েকটা দফা দেখতে পেয়েছি। প্রথম দফায় 58 লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যাদেরকে বলা হয়েছে তারা হয় মৃত ভোটার, অথবা তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন।
আর এই যে 58 লাখের নাম বেরিয়েছিল তার মধ্যেও তখনই অনেকে প্রশ্ন তুলেছিলেন যে যাদেরকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে তার মধ্যে অনেকেই জীবিত, কিন্তু সেই সংখ্যাটা কম। এর পরে যেটা হয় সেটা হলো যে আহ, আরো দু দফায় বাকি মানুষের মানে সব মিলিয়ে 91 লাখের নাম বাদ দেওয়া হয়েছে, আর প্রথম দফায় 58 লাখের নাম বাদ দেওয়া হয়েছিল। ফলে এই যে মাঝখানে যে সংখ্যাটা, এই সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে। তার মধ্যে একটা খুব বড় বিষয় হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ 2002 সালের যে ভোটার লিস্ট, তার যারা তখন সেই সময় ভোট দেননি তাদের পরিবারের কেউ ভোট দিয়েছেন, তার ম্যাপিং করা হয়েছে। এবং আরেকটা হচ্ছে নামের গন্ডগোল, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এইটাকে ধরে বাকি ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে আমরা যখন থেকে পশ্চিমবঙ্গে সফর করতে শুরু করেছি নির্বাচনের আগে থেকেই, সেই সময় থেকেই আমরা দেখছি যে বহু মানুষ যারা বৈধ ভোটার, যারা হয়তো এখানকারই মানুষ, পরিবারের অনেকে ভোট দিচ্ছেন কিন্তু তাদের নাম বাদ চলে গেছে। এই আচ্ছা। সংখ্যাটা কিন্তু একটা বড় সংখ্যা, বেশ অনেক লাখ সংখ্যা। এবং সেইটা নিয়েই একটা কার নাম বাদ গেল, কেন বাদ গেল, কিভাবে বাদ গেল, এবং স্বাভাবিকভাবে এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে। তৃণমূল অভিযোগ করেছে যে বেছে বেছে সংখ্যালঘু মুসলমানদের নাম বাদ দেওয়া হয়েছে। হুম হুম বিজেপি অভিযোগ করেছে যে এখানে যারা তৃণমূলের যারা কর্মীরা কাজ করেছেন, অর্থাৎ এখানকার রাজ্য সরকারি কর্মীরা যারা কাজ করেছেন, তারা ইচ্ছে করে এই কাজগুলো করেছেন। এই ধরনের রাজনৈতিক চাপানুতো তৈরি হয়েছে, কিন্তু আচ্ছা। মানুষের মধ্যে একটা হুম ভয়ঙ্কর মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর চাপ তৈরি হয়েছে যে যদি তারা ভোট না দেন, যদি তাদের নাম না থাকে, তাহলে তাদের পরবর্তী প্রজন্ম হয়তো অনেক সমস্যার মধ্যে পড়বেন বা তারাও অনেক সমস্যার মধ্যে পড়বেন। পড়বে। সেই আশঙ্কাটা কিন্তু আমি বিভিন্ন জায়গা দেখতে পেয়েছি। মানুষের মধ্যে দেখেছেন। ধন্যবাদ আপনাকে। আমি একটু গৌতম হোর আপনার কাছেও একটু আসতে চাই এই বিষয়টি নিয়েই। সমন্তক বলছিলেন যে মানে এই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ধোঁয়াশা কিংবা রাজনৈতিক পরিসরে এটি নিয়ে আসলে এই কথাবার্তাগুলো চলছিল যে তৃণমূল বলছে এক কথা, কিংবা মানে কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতাসীন বিজেপি দলের পক্ষ থেকেও বলা হচ্ছে একরকম। তো আপনি একটু আমাকে বলবেন যে এটার যে রাজনৈতিক প্রভাবটা আসলে কি, মানে বা রাজনৈতিক বিতর্কগুলো আসলে কি রকম তৈরি হচ্ছে এই বিষয়টি নিয়ে। আসলে এটা এই যে এসআইআর এবং তার পরবর্তীকালে যা হয়েছে, যেটা আগে সঞ্জীব বলছিলেন, যে একটা মেরুকরণ তৈরি করে দিয়েছে, একটা বিভাজন তৈরি করে দিয়েছে। এর ফলে তৃণমূল তারা গিয়ে মুসলিমদের বোঝাবার চেষ্টা করেছে, দেখো আমরা আছি তোমাদেরকে রক্ষা করার জন্য, আমরা ছাড়া তোমাদের কাছে কেউ নেই। বিজেপি হিন্দুদের কাছে গিয়ে একই কথা বলছে, আমরা আছি তোমাদের রক্ষা করার জন্য, নইলে আর তোমাদের পাশে কেউ নেই। এই বিভাজনটা ক্রমশ যত দিন গেছে তত বেড়েছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আসামের একটা নিদর্শন সামনে আছে বলে মানুষের মনে একটা ভয় হয়েছে, যে তারা মনে করছেন যে আসামে যদি এইভাবে মানুষকে ধাক্কা মেরে বাইরে, তাহলে এখানেও যাদের নাম নেই তাদেরও পাঠিয়ে দেওয়া হতে পারে। তার হুম থেকে হুম বাবা আমরা ভোটটা দিয়ে দিই, ভোটটা দিলে অন্তত আমার প্রমাণ থাকলো এবং আমারকে কেউ আর বলবে না। আর যদি ভোট না দিই তাহলে হয়তো আমার ওপরেও কোনো একটা এই ধরনের অভিযোগ চলে আসতে পারে। এই হুম হুম ধরনের একটা বলা যায় যে গুজব বা ভয়ে আশঙ্কা থেকে মানুষ এই বিপুল পরিমাণ ভোট দিয়েছিল। নইলে 92%, একটা মুখের কথা নয়, মাত্র হ্যাঁ, এটা আসলেই মানে 8% মানুষ ভোট দিচ্ছেন। হ্যাঁ, 92% অনেক বড় একটা সংখ্যা। ধন্যবাদ আপনাকে। আমি একটু সজীব দা আপনার কাছে আসতে চাই। এই যে যেটি বলছিলেন সমন্তক এবং গৌতম দা দুইজনই বলছিলেন যে এই বিভাজনের একটা রাজনীতি তৈরি করা, মেরুকরণ তৈরি করা। এটা আসলে মানে আমরা দেখি যে দক্ষিণ এশিয়ায় যে রাজনীতি বা অনেক দেশেই এই রাজনীতিতে আমরা দেখি যে এই মেরুকরণের একটা প্রচেষ্টা থাকে নির্বাচনকে কেন্দ্র করে। তো মানে পশ্চিমবঙ্গে আসলে এই মেরুকরণটা কত বড়, মানে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি সেখানে আসলে এটা কত বড়? এটা একটা ঘটনা, এটা দেখা যায় গোটা ভারতবর্ষেই হয়, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে যেমন হিন্দু মুসলিম বলা হচ্ছে, ভারতের অন্যান্য জায়গায় সেটা কাস্টের ক্ষেত্রে বলা হয় যে কে কোন মানে জাতি গোষ্ঠীর মধ্যে রয়েছে, মানে হিন্দু ধর্মের মধ্যেও যারা আছে, বিভিন্ন রকম সমীকরণ সেখানে কাজ করে। তবে এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা তো প্রত্যেক নির্বাচনই হয়ে থাকে, নতুন কিছু নয়, এবার হয়তো একটু বেশি হচ্ছে। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে এই যে মানুষের আতঙ্কটা কিন্তু এই কারণে নয় যে আমি এবারে ভোট দিতে পারবো কিনা বা
শুধু তারপর হবে কিনা। কেননা গত এক দশক ধরে মানুষের একটা অভিজ্ঞতা বদলাচ্ছে যে যখনই পরিচয়পত্র প্রশ্ন আসছে, যেমন আধার কার্ড, যেটা আর কি একটা পরিচয়পত্র, সেই পরিচয়পত্র শুরু হয়েছিল শুধু এই বলে যে আমি কিনা সেটা যাচাই করার বিষয়। যাচাই করা। তারপর দেখা গেল যেটা ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে লিঙ্ক করতেই হবে, তার সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। এবারে যদি মানুষের এই সেই আতঙ্ক যে সৃষ্টি হয়েছে, যদি আমার ওই কার্ড না থাকে, আমার যদি স্বীকৃতি না থাকে, শুধু নির্বাচন নয়, তার বাইরেও যে আমার জনজীব মানে আমার যে সারা জীবনের যে অন্যান্য বিষয়গুলো, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আজ বাদে কাল যদি বলা হয় যে ভোটার কার্ড ছাড়া তুমি ওই কাজটা করতে পারবে না, তখন মানুষ একটা বড় সমস্যায় পড়তে পারে। তো এই যে আতঙ্কটা যে শুরু হয়েছে ওখান থেকে, মানুষ জেনে করুক বা অবচেতনে করুক, এই ভয়টা ভীষণভাবে কাজ করছে যে নাগরিক হিসেবে আমার যে স্বীকৃতি, পাসপোর্ট থাকলেও বলা হচ্ছে তুমি ভারতের নাগরিক নও। মানে কিসে তাহলে আমি প্রমাণ করবো আমার নাগরিকত্ব আছে, যে আমার বাপ দাদা তার আগের মানুষও তারাও ভোট দিয়েছেন বা আমি একই বাসায় বাড়িতে থাকি। তো এই ব্যাপারটা আমার মনে হয় আরও বড় কাজ করছে যে যদি সঠিক পরিচয়পত্র আমার কাছে না থাকে, এবং সেটা বারবার পরিবর্তনশীল, মানে আজকে একটা বলা হচ্ছে 2 বছর পর হয়তো অন্যরকম প্রত্যাশা করাবে, আমার মনে হয় এই জিনিসটাও ভীষণভাবে কাজ করছে যে অন্যান্য মানে ভোটজনিত মেরুকরণের পাশাপাশি নিজের যে সার্বিক নিরাপত্তা, নিজের যে অস্তিত্ব বা নাগরিক হিসেবে স্বীকৃতি, এটাও আমার মনে হয় যে বিভিন্নভাবে কাজ হ্যাঁ, করছে। এটা তো ধরেন গত বেশ কয়েক বছর ধরেই এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। মানে আমি এই জায়গায় মানে এই বিষয়টি আনতে চাই, এই যে প্রশ্নটি যে মানে এটা নিয়ে এই মানুষের মধ্যে যে এক ধরনের কনফিউশন তৈরি করা বা এটা নিয়ে যে রাজনীতি, সে যাদের সঙ্গে হচ্ছে, ধরেন সেটা সংখ্যাটা কত? আপনি যদি টোটাল যে ভোটারের সংখ্যা ধরেন, সেইখানে কত শতাংশ মানুষ আসলে এই নাগরিকত্বের প্রশ্নে আসলে তারা অ্যাফেক্টেড, এবং বাকি একটা তো বড় জনগোষ্ঠী আছে, তাদের এটা নিয়ে ভাবতে হচ্ছে না। তাহলে হচ্ছে সেই জনগোষ্ঠীটা তো অনেক বড়, তাহলে কিন্তু এই রাজনীতিটাই কেন মুখ্য হয়ে আসছে এই নির্বাচনগুলো? কেন এবারে যেটা বলা হচ্ছে যে নির্বাচনে কি হয়, যে নির্বাচনে দুই দল বা একাধিক দল তারা একে অপরের সঙ্গে সংঘাতে যায় এবং মানুষের মন জয় করার চেষ্টা করে। কিন্তু মানে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে নির্বাচন হওয়ার আগেই খুব হিসাব করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে খুব হিসেব করে টার্গেট ঠিক করে নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মানুষ বা নির্দিষ্ট কিছু ধরনের মানুষকে বাদ দেওয়া হয়েছে, এই কারণে যাতে করে আগের নির্বাচনের হিসেবটাকে গোলমাল করার জন্য বা শাসক দলকে অস্বস্তিতে ফেলার জন্য, তাদের সমর্থন কমানোর জন্য করা হয়েছে। এই যে ম্যানিপুলেশনের অভিযোগ, এইটা একটা অন্য মাত্রা নিচ্ছে। এটা যদি শুধু এমন হতো যে প্রত্যেকটা মানুষ অমুক কাগজ নিয়ে গেলে তবেই সে স্বীকৃতি পাবে, কিন্তু ব্যাপারটা তো সহজ হচ্ছে না। দেখা গেছে যে কিছু মানুষ অনেক কাগজপত্র নিয়ে গেছেন, তাদেরকে বলা হচ্ছে না তোমরা নাগরিক নও বা স্বীকৃতি পাওনি। তো এই যে মানে প্রাক নির্বাচনী যে একটা প্রস্তুতির পর্বেই নির্বাচনটাকে প্রভাবিত করার যে চেষ্টা, সেইটা এই নির্বাচনের ক্ষেত্রে যে অভিযোগটা উঠেছে, আমরা জানি না সেটা কতটা সত্যি মিথ্যা, কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে যাচ্ছে। অন্যদিকে আবার বিজেপির অভিযোগ যে এত বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা এসছেন, তাদের সবার কাগজপত্র আছে, বৈধ কাগজ, এবং তারা ভোট দিয়ে ভোটের আসল চিত্রটাকে নষ্ট করে দিচ্ছেন, এবং সেখানে তৃণমূলের মদত আছে। এই দুই পক্ষের যে অভিযোগ পাল্টা অভিযোগ, এবং নির্বাচনের আগেই যে একটা ভোট ইঞ্জিনিয়ারিং যেটা বলা হচ্ছে, যে ইঞ্জিনিয়ারিং করে নির্দিষ্ট কিছু মানুষকে বাদ দেওয়া, এবং যেখানে দেখা যাচ্ছে আবার যে অনেক বেশি হিন্দু বাদ পড়েছেন না, এবং সেটাও যে ইচ্ছাকৃত নন ইচ্ছাকৃত নাকি কীভাবে হচ্ছে সেটা নিয়েও একটা বিতর্ক আছে, যে এর ফলে যে উদ্দেশ্য নিয়ে করা হয়ে থাকুক না কেন, তাতে কি লাভ হলো না লোকসান হলো, সেটাও একটা আমরা নির্বাচন ধন্যবাদ। আমি আরেকবার একটু যেতে চাই গৌতমদার কাছে, গৌতম হোর। তার আগে আমি একটু বলতে চাই যে গত বিধানসভা নির্বাচন যেটি হয়েছিল 2021 সালে, সেখানে তখনকার যে ফলাফল, সেখানে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল, এবং সেটি ছিল 213টি, এবং বিজেপি পেয়েছিল 77টি আসন, এবং কংগ্রেস বা সিপিআইএম তারা আসলে কোনো আসন পায়নি। আমি একটু মানে গৌতমদার কাছে জানতে চাই যে এবার যে মাঠের পরিস্থিতি, এইবার যে প্রচারণা, সেইখানে আপনি এই দলগুলোকে কিভাবে দেখলেন? যে আপনারা তো বহুদিন ধরে কাভার করছেন, মাঠ পর্যায়ে দেখছেন, তারা আসলে প্রচারণায় কতটা সরব ছিল? তৃণমূল বিজেপির সঙ্গে একই সঙ্গে কংগ্রেস কিংবা সিপিআইএম মানে কীরকম মানে তাদের পরিস্থিতি বা মানে প্রস্তুতি বা হচ্ছে তাদের মাঠে তাদের অবস্থান ছিল বলে আপনি দেখেছেন? এখন এই যে দলগুলো, যে দলের কথা আপনি বললেন, একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে সিপিএম। কংগ্রেস এখন কতগুলো জেলায় সীমাবদ্ধ, কতগুলো জেলায় কিছু কিছু পকেটে সীমাবদ্ধ। যেমন তারা মুর্শিদাবাদে বড় শক্তি, মালদায় বড় শক্তি, দিনাজপুরে বড় শক্তি, এবং
দক্ষিণবঙ্গের দিকে কয়েকটা পকেট আছে যেখানে তাদের প্রভাব রয়েছে। সিপিএম এদের একই রকম ভাবে সেই জায়গায় চলে গেছে সিপিএম, যে কিছু কিছু কেন্দ্রে তাদের একটা শক্তি রয়েছে, তারা খুব যুব প্রার্থী দাঁড় করিয়েছে। আমি মালদা মুর্শিদাবাদ দুটো জেলায় ঘুরেছি। আমি বলছি, যদি এসআইআর না থাকতো, এসআইআর এর এই বিতর্ক না থাকতো, এই মেরুকরণটা না থাকতো, তাহলে কংগ্রেস এবং সিপিএম বা বামেরা দুজনেই মালদা ও মুর্শিদাবাদে অনেক ভালো ফল পেত। তারপরেও এই বিভাজন এবং এই মেরুকরণের পরেও তারা গতবারের থেকে ভালো ফল করবে, তা মানুষ বলছে। যারা আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে মুর্শিদাবাদে একটা দুটো আসন কংগ্রেস পেতে পারে, মালদায় পেতে পারে। বামেরাও মুর্শিদাবাদ থেকে খাতা খুলতে পারে, অর্থাৎ অন্তত একটা আসনে জিততে পারে। কিন্তু এগুলো হচ্ছে সম্ভাবনার কথা। 4 তারিখ কি হবে আমরা কেউ জানি না, কিন্তু তারা লড়েছেন। যে যে জায়গায় তাদের শক্তি আছে সেই জায়গাগুলোতে তারা যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন, ভালো প্রার্থী দাঁড় করিয়েছেন, তারা লড়াইয়ের ময়দানে ছিলেন। তারপরে ফলাফল কি হবে সেটা তো ভবিষ্যৎ বলে। সেটাই। আমি একই সঙ্গে সমন্তককেও একই প্রশ্ন করতে চাই আসলে এখানে যে আপনি কি দেখেছেন, আপনার কি মনে হয়েছে যে কারা আসলে বেশি জোর লাগিয়েছেন বা গতবারের নির্বাচনের চেয়ে এবার বেশি কাজ করেছেন? আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী তিনি ঝালমুড়িও খেয়েছেন। তো আপনি আসলে কি দেখেছেন মাঠে? গৌতম যে কথাটা বলছিল আমি তার সঙ্গে সহমত। দেখো, যখন 15 বছর একটা দল সরকারে থাকে তখন স্বাভাবিকভাবেই তার সেখানে একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়। এবং যখন আমরা ভোটের আগে যখন আমরা কভার করছিলাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে, তখন তাদের মধ্যে নানান রকমের অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে। কিন্তু এইবারের ভোটে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে এবং সেই ন্যারেটিভটা হচ্ছে একটা মেরুকরণের ন্যারেটিভ, একটা ধর্মীয় মেরুকরণের ন্যারেটিভ। এবং যার একটা প্রধান কারণ হচ্ছে এসআইআর, কারণ এসআইআর হওয়ার পরেই সেটাকে একটা ধর্মীয় ন্যারেটিভে তার মধ্যে একটা ধর্মীয় ন্যারেটিভ চলে এসেছে। ফলে যখনই এটা চলে এসেছে তখন পুরো ভোটটাই আসলে কেন্দ্রীভূত হয়ে গেছে দুটো দলের মধ্যে, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। যেটা গৌতম দা বলছিল যে কংগ্রেস এবং সিপিএম তাদের নিজস্ব কিছু পকেট রয়েছে, সেখানে মনে হচ্ছিল যে তারা আগের চেয়ে ভালো ফল করবে, সেটার একটা ইঙ্গিতও কিন্তু আমরা পেয়েছি 2021 সালে। যেমন মুর্শিদাবাদ, সেখানে 2021 সালে যেটা একসময় কংগ্রেসের গড় ছিল, 2021 সালে সেটা তৃণমূল একেবারে কংগ্রেসকে ধূলিসাৎ করে দিয়েছিল সেখানে। কিন্তু 2024-এর লোকসভা ভোটের সময় আমরা দেখেছি যে কংগ্রেস আবার তার পুরনো জমি খানিকটা ফিরে পেয়েছিল। মনে করা হচ্ছিল যে 2026-ও তার একটা প্রভাব থাকবে। কিন্তু যেরকম ভাবে এবারের ভোটের ন্যারেটিভ সেট হয়েছে, যে ধর্মীয় ন্যারেটিভ সেট হয়েছে, তাতে কিন্তু আসলে মূল লড়াইটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে আমি বামেদের কথাও বলবো। বামেরা এবারে একেবারে তরতাজা নতুন কিছু মুখ সামনে নিয়ে এসেছে। জেনজি ক্যান্ডিডেট দিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনে। প্রচুর তরুণ তরুণীকে তারা এবারে ইলেকশনের টিকিট দিয়েছে এবং তারা একেবারে নতুন রকম ভাবে প্রচার চালিয়েছে, এখনো প্রচার চালিয়ে যাচ্ছে, অন্য রকমের কথা বলছে। কিন্তু শেষ পর্যন্ত সেটা ভোটের অঙ্কে কতটা তাদের জন্য ফলপ্রসূ হবে সেই প্রশ্নটা এখনো থেকেই যাচ্ছে, কারণ এই ন্যারেটিভটার জন্য। ধন্যবাদ। সঞ্জিত দা, আপনার কাছে আমার এই জায়গা নিয়ে প্রশ্ন, যেটি বলছিলেন আমাদের সহকর্মীরা যে এই নির্বাচনে ধর্মটাকে একটা ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে এবং সেটা নিয়ে আসা হয়েছে আসলে সামনে। তো মানে এবারে নির্বাচনে আসলে কোন কোন ফ্যাক্টরগুলোকে আপনি দেখছেন যেগুলো আসলে প্রভাব ফেলছে? আসল ফ্যাক্টর তো একটাই, যে বিজেপি, বিশেষ করে আমরা যেভাবে দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা সাধারণত কোনো রাজ্য নির্বাচনকে ঘিরে এরকম আগ্রহ বা এরকম উপস্থিতি, এরকম মানে তাদের সব শক্তি, সর্বশক্তি এক করে, এই জিনিসটা খুব দেখবার মতো। যে এর সারা ভারতে বিভিন্ন সময় নির্বাচন হয়, তারা যান স্টার ক্যাম্পেনার হিসেবে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেন মনে হচ্ছে যেন তারা এমন মরিয়া হয়ে কামড়ে ধরতে চান যে যে করে হোক পশ্চিমবঙ্গে তাদের দখল করতেই হবে, এবং সেখানে সেই প্রশ্নটা উঠছে এবং সেখানে ধর্মটা বারবার চলে আসছে। যদিও তারা এবারে তাদের ধর্ম বিষয়টাকে খুব বেশি জোর না দিয়ে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ না করে
সুশাসন বা আরও শিল্পায়ন এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছেন। কেন এবং কিছুটা যেটা আরেকটা বড় সমস্যা ছিল যে সব বাঙালি বাংলাদেশি বলেই তারা যে একটা প্রচার একটা সময় শুরু করেছিল তার দল, সেখান থেকে সরে এসে বাঙালি মর্যাদা বা বাঙালি অস্তিত্ব, বাঙালি অস্মিতা বলে যে কথাটা বলা হচ্ছে ভীষণভাবে, যেটা হিন্দির সঙ্গে মিলিয়ে এইগুলোর দিকে দেওয়ার বা তারা একটা খুব সুচিন্তিত একটা ক্যাম্পেইনের দিকে চেষ্টা করছে। অর্থাৎ ধর্মই সেখানে যে মূল বিষয় অতটা নয়, যেটা গতবারেও ছিল, রয়েছে নিশ্চয়ই ধর্মের কথাটা বারবার চলে আসছে। তো এবং এখানে আর কি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে বিজেপির দখল করা, এটা একটা খুব বড় মানে গ্র্যান্ড ডিজাইন যাকে বলে, যে মানে ভারতের এতগুলো রাজ্যে বিজেপির সরকার রয়েছে, মানে বাংলাটা না পেলে যেন তাদের ওই যে পুরো সম্পূর্ণ যেটা ডাবল ইঞ্জিন সরকার যেটা তারা বলতে চাইছে সেটা হচ্ছে না। কিন্তু আবার অন্যদিকে তাদেরকে ধরা হচ্ছে বহিরাগত হিসেবে, যে বিজেপি রাজ্য নেতৃত্বে এমন কেউ নেই যাকে মুখ্যমন্ত্রী হিসেবে ভাবা যায় বা অন্যান্য নেতা, সেদিকে একটা বড় দুর্বলতাকে যেন মনে হচ্ছে যেন অমিত শাহ এবং মোদি যেন নিজেরাই পশ্চিমবঙ্গে এসে শাসন করবেন, এটা একটা মানে দুর্বলতা হিসেবে দেখছেন অনেক পর্যবেক্ষক। এটা হচ্ছে এখনকার পরিস্থিতি। আচ্ছা, কিন্তু মানে একই সঙ্গে তো মানে এটা বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সিপিএমকে পরাজিত করার জন্যই বলা যায় যে, বা তাদের প্রভাব কমানোর জন্যই আসলে বিজেপির সঙ্গে সেই সময় যে এনডিএ যে জোট করা হয়েছিল, বা মানে সেই সময় তিনি তাদেরকে নিয়ে এসেছিলেন। এখন তার জন্যই কি সেটা কঠিন হয়ে যাচ্ছে? সেটা রাহুল গান্ধী আবার বলেছেন সে অভিযোগটা, যে একই মুদ্রার এক পিঠ অন্য পিঠ, এবং মানে এই যে লড়াইটা এখন শুধু বিজেপি এবং তৃণমূলের মধ্যে, এর জন্য মমতা দায়ী, এটা হচ্ছে রাহুল গান্ধীর অভিযোগ। তো সেটা আমরা জানি গত 15 বছর অনেক কিছু ঘটনা ঘটেছে, সেখান থেকে সে আজকে এই জায়গায় পৌঁছেছে। এবং এখন এই যে সংঘাতটা সরাসরি মোদি বনাম দিদি, মানে মোদি একদিকে মমতা একদিকে, তো এই পুরো জিনিসটা দাঁড়িয়ে গেছে এটার মধ্যে। এবং বিজেপির কাছে এটা একটা বিশাল প্রেস্টিজের প্রশ্ন মতো হয়ে দাঁড়িয়েছে। মানে যদি তারা হেরে যান তাহলে আমি জানি না তাদের কিভাবে তারা এই গ্লানি থেকে বেরিয়ে আসতে পারবেন, যদি এটা সত্যি 4 তারিখে দেখা যায়। আমি একদম শেষ পর্যায়ে আমি একটু সমন্তক এবং গৌতমদা দুইজনের কাছে একটু ছোট করে জানতে চাই যে এই মানে এইবারের নির্বাচনে যে বাংলাদেশ প্রসঙ্গ বা সীমান্তবর্তী দেশ হিসেবে সেটি আসলে মানে অন্যান্য বিষয়ের সঙ্গে, যেহেতু এই বিষয়গুলোর সঙ্গে এরই মধ্যে আলোচনায় আসছে, কিন্তু মানে রাজনৈতিক জায়গা থেকে এই ইস্যুগুলোকে কতটা তুলে আনা হচ্ছে। আমার মনে আছে যে আগের নির্বাচনেও আমরা যখন কথা বলছিলাম, তখন সেখানে যেমন তিস্তার পানি বন্টনের চুক্তি সেখানে আলোচনায় এসছে। এই অনুপ্রবেশ বা হচ্ছে অভিবাসন বা এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা আছেই। তো মানে কতটা আসলে রাজনৈতিকভাবে এগুলোকে ব্যবহার করা হচ্ছে, আপনারা যদি দুইজনই ছোট ছোট করে বলেন। আমি প্রথমে সমন্তকের কাছে যাব, তারপর গৌতমদা। জুবাইর, আমি কোচবিহারে দাঁড়িয়ে আছি এবং কোচবিহার একেবারে বাংলাদেশ পার্শ্ববর্তী একটা অঞ্চল, এবং এই সমস্ত জায়গাতে বিশেষ করে যেটা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, সেখানে এই বাংলাদেশ প্রসঙ্গ একটা বিরাট বড় প্রসঙ্গ। এবং কুচবিহার, মালদা এবং মুর্শিদাবাদ এবং সুন্দরবন, এই 4টে জায়গা থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যান। আমরা যদি গত 1 বছরের দিকে তাকাই তাহলে দেখবো যে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, তামিলনাড়ু, দিল্লি, উড়িষ্যা, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি বলে এই পরিযায়ী শ্রমিকদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুশব্যাকের মতো ঘটনা ঘটেছে। পুশব্যাক হয়েছে, তারপরে আবার তাদেরকে ফিরিয়েও আনতে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সুতরাং এই কোট আন কোট যাকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী, এবং কারা অনুপ্রবেশকারী নয়, কে বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বললেই কি তিনি বাংলাদেশি, এই প্রশ্নগুলো কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ জুড়ে কিন্তু এই প্রশ্নগুলো আবর্তিত হচ্ছে। এবং খুব স্বাভাবিকভাবেই, যেহেতু পরিযায়ী শ্রমিক বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকরা এর সঙ্গে যুক্ত, ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের ভোটে এটার একটা বিরাট বড় ইম্প্যাক্ট রয়েছে এবং ইম্প্যাক্ট পড়েছে, সেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এবং এই অনুপ্রবেশই কিন্তু এইবারের ভোটে বিজেপির একটা খুব বড় অস্ত্র। আমরা পার্শ্ববর্তী রাজ্য আসাম, সেদিকে যদি তাকাই, সেখানেও কিছুদিন আগে ভোট হয়েছে। সেখানে আসামের মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে সেখানেও একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে, পুশব্যাকের ঘটনা ঘটেছে। এবং আসামের মুখ্যমন্ত্রী তিনি ক্যামেরার সামনে বলেছেন যে যেই সমস্ত জায়গাতে ফেন্স বিডিআর থাকে না, বিজিবি থাকে না, সেইখান দিয়ে আমরা পুশব্যাক করিয়ে দিই। তার কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সেই অর্থে কোনো চুক্তি নেই, আমরা এরম ভাবে পুশব্যাক করিয়ে দিই। ফলে এই বিষয়গুলো বিজেপির মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। ফলে এই বিষয়গুলো, এই অনুপ্রবেশের বিষয়ে বাংলাভাষী
দের বিষয়, এইগুলো ভীষণভাবে এবারে ভোট ন্যারেটিভের মধ্যে রয়েছে। হ্যাঁ, আমি একটু গৌতম দা আপনার কাছে একটু জানতে চাই। দেখুন জুবায়ের, আপনি যদি বিজেপির শীর্ষ নেতা, যেটা দেশে সারা দেশে এবং পশ্চিমবঙ্গে, যেমন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং পশ্চিমবঙ্গে আমাদের শুভেন্দু অধিকারী, তাদের ভাষণগুলো যদি দেখেন, প্রত্যেকটা ভাষণে বাংলাদেশিদের প্রসঙ্গ আজ ছিলই। সেই সঙ্গে ছিল অনুপ্রবেশকারীর প্রসঙ্গ, সেই সঙ্গে ছিল রোহিঙ্গা। সুতো দিয়ে একটা বুনাঙ্কর তৈরি করা হয়েছে, এই পুরোটাই হয়েছে যে ওই ধারণাটা তৈরি করার জন্য, ওই বিভাজনটা তৈরি করার জন্য। তো সেজন্য বাংলাদেশ প্রসঙ্গ বা বাংলাদেশিদের প্রসঙ্গ পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন জুড়ে, গোটাটা জুড়ে বারবার বারবার ধ্বনিত হয়েছে। এটা আমরা প্রত্যেক দিন দেখতে পেয়েছি। হুম। ধন্যবাদ ধন্যবাদ আপনাদের দুইজনকে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি একটু সঞ্জীবদা আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই, একদম শেষ প্রসঙ্গ, সেটি হচ্ছে যে মানে এই যেটি বলছিলেন তারা, যে পশ্চিমবঙ্গের সঙ্গে যে বাংলাদেশের যে মানে দীর্ঘ সীমানা, রাজনৈতিক সীমানা, এবং সেটি নির্বাচনে আমরা দেখি যে নির্বাচন বা রাজনৈতিক যে কোনো বিষয়গুলোতে এটি চলে আসে, আলোচনাগুলো যে সীমান্ত, নাগরিকত্ব, এই বিষয়গুলো আসে। তাহলে মানে এটা আসলে কি, মানে আপনার কাছে কি মনে হয়, এটা কি মূলত এই রাজনৈতিকভাবে ফায়দা নেয়ার জন্যই এই বিষয়গুলোকে বড় করে দেখানো হয়, নাকি মানে যতটা বড় তার চেয়ে বেশি বড় করে দেখানো হয়? আপনি কি মনে করেন, আপনার এর পর্যবেক্ষণ কি? ইতিহাসটা কিন্তু দীর্ঘ। মানে আমরা জানি সিপিএম এর আমলেও বারবার এই অভিযোগটা উঠতো যে যারা ওখান থেকে অবৈধভাবে চলে আসছেন, সিপিএম দল তাদেরকে রেশন কার্ড এবং ইত্যাদি দিয়ে, তখন এত পরিচয়পত্রের প্রয়োজন হতো না, তখন তারা খুব সহজেই ভোটার তালিকায় চলে আসছেন এবং তারা নাকি ভোট দিতেন। এরকম একটা অভিযোগ বাকিরা সবাই মিলে করতো আর কি, যে এরা সবাই আসলে সিপিআইএমের জন্য এই কাজটা করবে। তো সেই তখন থেকে শুরু হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় খুব খেয়াল রাখতে হবে, যে এই এত দশক ধরে বাংলাদেশ ভারত সীমান্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে নানা রকমভাবে টহলদারি বাড়ানো হয়েছে, কাঁটাতারে বেড়া করা হয়েছে, এবং সেটার জন্য কেন্দ্রীয় বাহিনী মানে বিএসএফ রয়েছে, এবং বিএসএফটা নিয়ন্ত্রণ করে কে? নরেন্দ্র মোদী সরকার এত বছর ধরে। তো সেখানে রাজ্য সরকার প্রশ্ন তুলছে যে এটা তো তোমাদের বিষয়, যে তোমরা যদি এত মানুষকে ঢুকতে দাও, অনুপ্রবেশ করতে দাও বা সেটা হতে দাও, তাহলে তো সেটা তোমাদের দায়ের মধ্যে পড়ে। মানে এই দায়টা যে এক পক্ষে, সেটা মানে যদি চলে আসে কেউ, তাকে আশ্রয় দেওয়া তৃণমূল যদি সিপিএমের মতোই করে থাকে, সেটা একটা অভিযোগ। আবার অন্যদিকে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে বা দুর্বলতা রয়ে গেছে, দুর্বলতা মেনে নেওয়া হচ্ছে, সেটা আরেকটা অভিযোগ। তো অতএব, এবং গোটা ভারতবর্ষে যখন বাংলাভাষী কাউকে পাওয়া যায়, প্রথমেই তাকে বাংলাদেশি তকমা দিয়ে তাকে ফেরত পাঠাবার যে চেষ্টা, সেটা আরেকটা অভিযোগ, যে এরকম এত সহজভাবে করা যায় কিনা। কিসের ভিত্তিতে ঠিক করা হচ্ছে যে সে আদৌ পশ্চিমবঙ্গের বাঙালি নাকি বাংলাদেশ থেকে আসা বাঙালি? কে তাদের ঢুকতে দিল, কে তাদের পরিচয়পত্র দিল, কে তাদের কাজের সুযোগ দিল? এই পুরো বিষয়টা একটা অত্যন্ত জটিল, এবং সেই জটিলতা কাজে লাগিয়ে, বা এই যে অসহায়ত্ব আমি বলবো, সেটা কাজে লাগিয়ে প্রত্যেক রাজনৈতিক শিবির একে অপরের বিরুদ্ধে এই ইস্যুটাকে নিয়ে বারবার উঠে আসছে। এবং এটা একটা খুব সহজ ইস্যু, যেটা দিয়ে মানুষের মন জয় করা যায়, বা তাদের আবেগ নিয়ে খেলা যায়, বা এটাকে নিয়ে ভোট পাওয়া যায়। তো অতএব এটা কেউই সহজে ছাড়তে রাজি নয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার 29 এপ্রিল বুধবার, বুধবার হচ্ছে যে আগামী সপ্তাহে। দ্বিতীয় দফার নির্বাচন। সেই এইবার যে টার্ন আউট আমরা যেটি দেখছি, আপনার কি মনে হয় যে সেই একই রকমের উদ্দীপনা থাকবে? ঠিক, আমি যেটা বললাম, যে একই আতঙ্কে, যে ভোটার লিস্টে নাম না থাকার অন্য কি পরিণাম হতে পারে, সেটাও নিশ্চয়ই মানুষের মনে কাজ করছে। অতএব সেই অর্থে দেখবো যে আমরা প্রায় এরকমই আমরা আশা করতে পারি, যে এরকম ধরনেরই মানুষের অংশগ্রহণ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আমাদের কাভারেজ চলছে। আমাদের ফেসবুকে, আমাদের ডয়েচে ওয়েলের পাতায়, ইউটিউবে আপনারা বিভিন্ন রকমের কাভারেজ এবং বিভিন্ন রকমের কন্টেন্ট দেখতে পাবেন, এবং একই সঙ্গে এই ধরনের আলোচনা নিয়ে আমরা আরও আসবো আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডয়েচে ওয়েলের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।